আমরা নতজানু পররাষ্ট্র রাজনীতি জিয়াউর রহমান করেন নাই, বেগম খালেদা জিয়া সরকার করে নাই। আমাদের দেশে কিন্তু শক্তিশালী সেনাবাহিনী আছে, আমাদের দেশে শক্তিশালী আমাদের বাহিনী আছে, যোদ্ধারা আছে। আমরা আমরা সদর্পে দাঁড়াবো, আমাদের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। এটা ক্ষুণ্ণ করার অধিকার রফিক শিকদার, যেটি ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ বলছিলেন যে রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই, অর্থাৎ রাজনীতিটা এখন আর রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করছে না, তার প্রভাব পড়ছে সমাজের সব ক্ষেত্রে, সব জায়গায়। আপনারও কি তাই মনে হয়? না, রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি নাই, এটা তো সত্য, এবং রাজনীতিও নাই, এটাও সত্য। সে কারণে এই যে পার্লামেন্টে এবার দ্বাদশ পার্লামেন্ট 2024 সালের 7 জানুয়ারি যে কালো অধ্যায় রচিত করলো, দামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন হবে, এখানে কতজন রাজনীতিবিদ আছে। এখানে যদি ব্যবসায়ীদের কথা আনেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে। অনেক ব্যবসায়ী আছে আমাদের দেশে, তাদের তৃণমূলের সাথে যোগাযোগ আছে, প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ আছে, তারা রাজনীতি করবে, এমপি হবে, আমার কোনো আপত্তি নাই। একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কোনো যোগাযোগ নাই, রাজনীতির সাথেও যোগাযোগ নাই, সারাদিন উৎপাদন নিয়ে ব্যস্ত থাকে। উৎপাদন করতেই দেন তাদেরকে, দেশ আরও সমৃদ্ধ হবে শিল্পে, অর্থনীতিতে আরও উৎপাদন করুক, তাকে সহযোগিতা করে উৎপাদন করার জন্য। তারাও কিন্তু না পেরে আসে, তারা দেখছে যে তাদেরকে ব্যবসা সহযোগিতা করছে না, ব্যবসা বান্ধব সরকার না, তখন তারা মনে করে আমি নির্যাতিত নির্যাতিত হবো, তার চেয়ে ভালো আমি রাজনীতিতে যাই, টিকে থাকবো, ব্যবসা রাতারাতি বড় লোক হয়ে যাবে। রাজনীতি মনে হচ্ছে একটা বিশাল একটা ব্যবসায় কেন্দ্রস্থল হয়ে গেছে, সে কারণে অনেকে ব্যবসা থেকে ছেড়ে রাজনীতি থেকে আসতেছে। এই প্রভিশনটা তো আওয়ামী লীগ সৃষ্টি করেছে, বলবে ওনারা যে বিএনপি করেছে, বিএনপি ভাবে করে নাই। জিয়াউর রহমান যে রাজনীতি করেছিলেন, কঠিন করেছিলেন, বলেছিলেন যে ডিফিকাল্ট করবেন, সেটাই তো আওয়ামী লীগ বুঝতে পারে না, বিএনপি বুঝতে পেরেছিল। বিএনপি একেবারে 100% ব্যবস্থা করতে পারে নাই, সেটাও সত্য। জিয়াউর রহমানের 100% যে সিদ্ধান্তটা ছিল ডিফিকাল্টের ব্যাপারটা, বিএনপি 100% ধারণ করতে পারেনি। আওয়ামী লীগ তো বুঝিই না এটা। জিয়াউর রহমান বলেছে ড্রয়িং রুমে বসে রাজনীতি করা যাবে না, একেবারে সারাদিন ব্যবসা করে রাজনীতি আসা যাবে না। যাবে, হঠাৎ করে এসে দিনে দিনে এসে এমপি হয়ে যাবে, এটা হবে না। জনগণকে যেতে হবে, গ্রামে গ্রামে হাঁটতে হবে, ফসল ফলা যারা ফল তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের ঘাম বুঝতে হবে। জিয়াউর রহমান সেটা বলেছেন রাজনীতিকে স্টপ করে। ভাইয়া একটা কথা বলেছেন, তিনি ইঞ্জিনিয়ার, বুয়েটের, চুয়েটের, তিনি বলেছেন শক্তিশালী বিরোধী দল। সরকারি দল কে হবে সেটা যদি আগে নির্ধারিত থাকে, ভাই নির্বাচন আগেই জানা যায় যে সরকারি দল তারা হবে, তো ওই দলে বিরোধী দল কেমন শক্তিশালী হবে ভাই? এটা কি কারোর বুঝার বাকি থাকে? আবার বিরোধী দলও নির্ধারিত থাকে, বারবার একই দল বিরোধী দল হচ্ছে। এখন তাহলে সেই সংসদ কীভাবে লেজিটিমেসি পাবে, সেই সংসদ কীভাবে শক্তিশালী হবে, সেই সংসদে কি ভূমিকা রাখবে দেশের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য, অনাগত শিশুদের জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য এই সংসদ কি ভূমিকা রাখবে? পার্লামেন্টারিয়ানরা কী রাখবে ভূমিকা? তারা কি প্র্যাকটিস করে? পার্লামেন্টারিয়ানরা অধিকাংশ পার্লামেন্টের যে লাইব্রেরি আছে সেখানে যায় না, তারা পড়াশোনা করে না। আমি তাদের উপর শ্রদ্ধা রেখেই বলি, যারা যায় না, যারা যায় তাদের উপরও শ্রদ্ধা রাখছি, আমার বক্তব্য সেটা যায় না। পার্লামেন্টের মেম্বাররা ওই গম বিতরণে ব্যস্ত থাকে, স্থানীয় সরকারের সাথে যায় সংঘর্ষ করে, স্থানীয় সরকারের যে কাজগুলো সেগুলো স্থানীয় সরকারকে করতে দেন। পার্লামেন্টের মেম্বারদের কাজ তো আইন প্রণয়ন করা, 10 বছর পরে, 15 বছর, 20 বছর, সেটা হচ্ছে না। আপনি আসুন, এই জন্য এই সংসদ শক্তিশালী সংসদ নয়, এটা আমি বলতে পারি। মহাসচিব ঠিকই বলেছেন, ঈদের পরে যে আপনি প্রশ্ন করলেন আমাকে, স্টার্ট করলেন যে মহাসচিব ঈদের পরে কী বল। মহাসচিব ঈদের পর বলতে, ঈদ তো আমাদের একটা উৎসব, ঈদ, পয়লা বৈশাখ, এটা তো আমাদের একটা সংস্কৃতি, বিশাল একটা ধর্মীয় এবং সংস্কৃতি, বাঙালি জাতীয় সংস্কৃতি। এটার সময় তো আমাদের কোনো আন্দোলন থাকে না। এটা আওয়ামী লীগের ব্যঙ্গ করে বলে যে সবসময় ঈদের পরে বলে, তো ঈদ তো ভাই একটা সবার জন্য। আমাদের দল থেকে মেসেজ রাখে যে ঈদের সময় আমাদের কোনো কর্মসূচি নাই, যে কর্মসূচিগুলো আমাদের আছে ধারাবাহিক, এগুলো আবার ঈদের পরে আবার শুরু হবে, এগুলোই। কারণ আমাদের কর্মসূচি শেষ হয়ে যায় নাই। বিএনপি 18 বছর দেখেন অনেক সংগ্রাম করেছে, গুম খুন প্রতিনিয়ত এখনও কিন্তু হচ্ছে, বিএনপি কিন্তু ভাঙে নাই। অনেক চেষ্টা করেছে বিএনপিকে নানানভাবে ভাঙতে, ধ্বংস করতে, ভাঙতে, একটাও কিন্তু আওয়ামী লীগ লাভবান হয় নাই। বিএনপি কিন্তু অবিচল পিঙ্গলকের মতো দাঁড়িয়ে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, এবং আমরা স্টিম রোলার নিপীড়িত নির্যাতিত হওয়ার পরেও আমরা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছি, এটা সত্য। সে কারণে জনগণ কিন্তু বিএনপিকে ভালোবাসে। সুষ্ঠুবাদ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করাবে, সেটাও কিন্তু আমরা বুঝি। পিপল পারসেপশন আমরা বুঝি, পাবলিক পারসেপশন। আমি এই যে 2 দিন আগে বাড়ি গেলাম, আমার এলাকায় গেলাম, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারাপুরে, আমি দেখি যে আওয়ামী লীগ প্রায় বলে যে দরিদ্র মানুষ নয়, আমি দেখি দরিদ্র মানুষ দিন দিন বাড়ছে। ঢাকা শহরে যদি দেখেন ভাই, বিক্ষোভের মিছিল দিন দিন অনেক বড় হচ্ছে। আর হবে না কেন? আপনি জিনিসপত্রের দাম বাড়া, আপনি এই যে আওয়ামী লীগ সরকার বললো যে 25 দিনে আমরা জিনিসপত্রের দাম কমিয়ে নিয়ে আসবো, যে মার্চ মাসে ঘোষণা করলো 28টা আইটেম, এগুলো আরও বেড়েছে, অনেকগুলো আইটেম আরও বেড়েছে, কমে তো নাই। রোজার মাসটা মানুষ কী কষ্টে গেছে।
এই যে আজকে রণবী আজকে প্রথম আলোতে লিখেছে যে পানির চেয়ে খেজুর খেলে নাকি পানির উপকার হয়, তাহলে ওয়াসাকে বলি যে পানি সাপ্লাই নিয়ে খেজুরই দেন। মানুষ অনেক বিপদে আছে, বুঝতে হবে, এমনিতে লিখেছে না। এখন আমার কথা হলো যে আওয়ামী লীগের এখান থেকে সমাধানের পথ যদি খুঁজতে চান, গণতান্ত্রিক সরকার দরকার। আজকে এই যে ভাই বলছে না যে সরকারি দল বলার সাহস কিন্তু ওনারা পায় আওয়ামী লীগ। কারণ কি জানেন, আওয়ামী লীগ সরকারে বিলীন হয়ে গেছে, আর সরকার রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছে। আমি কিন্তু কথাটা বারবার বলি, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণ যখন মালিকানা হারায় তখন কিন্তু আর সেখানে কোনো রাষ্ট্র ব্যবস্থা থাকে না, সুশাসন থাকে না। আজকে কিন্তু সুশাসন ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সে কারণে প্রতিদিন খুন সব কিছু হচ্ছে। এবং এই যে বান্দরবনের সর্বশেষ ঘটনা তাই। এখন আমার বক্তব্য হলো এইভাবে আমরা কত মানুষ আর হতাহত হব, গুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারপরে আগুন লাগছে রানা প্লাজায়, ট্র্যাজেডিতে আজকে সরকার ভরপুর, রক্তের ট্র্যাজেডিতে সরকারের পুরো সমস্ত শরীরে। এখান থেকে মুক্ত হতে হলে তাদেরকে বেরিয়ে আসতে হবে, তাদেরকে বেরিয়ে জনগণের কাতারে আসুক, সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করুক, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেখ, অবাধ নির্বাচনের মাধ্যমে যারা জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করবে তারাই ক্ষমতা আসবে। আওয়ামী লীগের অধীনে বারবার নির্বাচন করে জনগণ কোনো লাভ পাবে না, জনগণ কোনো সুফল পাবে না। যে কারণে আজকে অর্থনীতিতে ধস নেমেছে। আজকে বিশ্ব প্রভু রাষ্ট্রগুলো ভারত সহ যারা আওয়ামী লীগ প্রভু রাষ্ট্র মনে করে তারা খরচ চালাচ্ছে, তারা নির্যাতন করছে। আজকে বাংলাদেশের সিলেট সহ প্রায় 80টি স্থান দিয়ে ভারতের এই মাদক সহ এই পণ্য আসতেছে বাংলাদেশে। এটা তো আমরা চাই না। ফেলানির লাশ ঝরে থাকে, আরও প্রতিদিন গুলি হচ্ছে সীমান্তে, সেটা আমরা চাই না। আমরা নতজানু পররাষ্ট্র রাজনীতি জিয়া রহমান করেন নাই, বেগম খালেদা জিয়া সরকার করে নাই। আমাদের দেশে কিন্তু শক্তিশালী সেনাবাহিনী আছে, আমাদের দেশে শক্তিশালী আমাদের বাহিনী আছে, যোদ্ধারা আছে। আমরা সদর্পে দাঁড়াবো, আমাদের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। রফিক শিকদার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে, আসলে রাজনীতিতে পথ দেখাবে কে, নতুন কি আছে রাজনীতিতে যেটি আমাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসতে পারে? দেখেন, একটা দেশের রাজনীতি অর্থনীতির, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি সকল অঙ্গনে কিন্তু চালিকা শক্তি। সেখানে যদি রাজনীতি ব্যাহত হয়, ব্যর্থ হয়, রাজনীতিবিদরা যদি অযোগ্য হয় বা নেতৃত্বের যদি যোগ্যতার অভাব থাকে, তখন কিন্তু নানান সংকট তৈরি হয়, অব্যবস্থাপনা, অস্থিরতা সমাজে, রাষ্ট্রে তৈরি হয়। সেটা কিন্তু আজকে প্রতীয়মান হচ্ছে বারবার। আওয়ামী লীগ বলছে যে বিএনপির রাজনীতি ভালো না। আওয়ামী লীগের প্রতিদিন টেলিভিশনে, পেপারের পাতায় আমরা দেখি যে বিএনপি সমালোচনা করা নিয়ে ব্যস্ত। তারা দেশের প্রবলেমগুলো অ্যাড্রেস করে না। তারা মনে করে বিএনপি বোধহয় প্রবলেম। তো বিএনপি যদি প্রবলেম হয় তো বিএনপিকে তো ক্র্যাকডাউন করে 28 অক্টোবর নির্বাচনের বাইরে রাখলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সহ প্রায় 26,000 নেতাকর্মী কারাগারে রাখলেন। অনেক নেতাকর্মীকে গুম খুন করলেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, লাকসামের আপনার সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, সাজুল ইসলাম সুমন, সিলেটের দিনার, অনেককে গুম করলেন। এত কিছু করার পরে নির্বাচনের বাইরে রাখলেন বিএনপিকে। এখন যাদেরকে নিয়ে নির্বাচন করলেন সেখানে তো জনগণ ভোট দিতে গেল না, সেখানে তো ভোটার নাই, ভোটারবিহীন নির্বাচন হলো। আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন যে 42-41%, সেগুলো জনগণ বিশ্বাস করে না। জনগণ বলে আমরা তো কেন্দ্রে যাই নাই, স্ব কেন্দ্র যদি যান বলে যে না আমরা তো কেন্দ্রে কেউ যাই না, এত ভোট করতে আসলো, এটা জনগণ বিশ্বাস করে। এখন আমার কথাটা হলো, তাহলে রাজনীতির প্রতি মানুষের এত অনিচ্ছা কেন, অনীহা কেন? আওয়ামী লীগ তাহলে এখানে সফল হতে পারে নাই, তাহলে আওয়ামী লীগকে কী করতে হবে? আওয়ামী লীগকে কী করতে হবে? হ্যাঁ, আওয়ামী লীগ চেষ্টা করেছে, এই যে তৈমুর আলম সাহেব, শমসের মুবিন চৌধুরী থেকে। আওয়ামী লীগ মনে করে যে এরা বোধহয় তারা তো স্বামী স্ত্রীতে বিশ্বাস করে, যেমন ভারত, আওয়ামী লীগ বলে যে ভারত আমরা স্বামী স্ত্রী। তো বাংলাদেশে ওরা স্ত্রী বিশ্বাস করে। তো যদি স্বামী স্ত্রী বিশ্বাস করে, তো সংসার তৈমুর বিয়ে করছেন আপনারা, যদি বিয়ে করে নতুন বই না থাকেন, তাদের নিয়ে তো সংসার করতে পারলেন না, তাহলে আর আপনারা করবেনটা কি? আওয়ামী লীগ এখন বিরাট একটা সংকটে পড়ে গেছে দেশে। সেই জন্য আমি বলবো, স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে, অর্থনীতির সংকটে পড়েছে। আমরা দেখেন, আপনার প্রতিদিন খবরের কাগজের আমরা প্রথম পাতায় কী দেখি, চোখ বলে দেখি, আমরা দেখি যে আপনার পোশাক কারখানাতে অগ্নিকাণ্ড। আজকে কিন্তু আমি পেপারে দেখলাম প্রায় 60% পোশাক কারখানায় কিন্তু শ্রমিকদের বেতন দিতে পারে নাই। আপনি জানেন কেন যায় না? আমাদের ঈদ আছে, আমরা 2 দিন পরে ঈদ করব, কিন্তু ঈদের কোনো উৎসব নাই, আমেজ নাই। আমরা পহেলা বৈশাখ পালন করব, কিন্তু কোনো আমেজ নাই, কারণ মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমরা আজকে আপনার এই যে প্রতিদিন আঘাত প্রতিঘাতে ধ্বংসে কাব্যে ঠাসা প্রতিদিনের কাগজের পাতা আমরা দেখতে পাচ্ছি। আমরা এত নিষ্ঠুর, এত একটা অবস্থা, একটা অমানবিক রাষ্ট্র আমরা কিন্তু চাই নাই। স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, এরকম একটি বৈষম্য করা এবং এরকম একটি নিপীড়ন, নির্যাতন নির্যাতনের শিকার হওয়ার জন্য এই দেশ কিন্তু স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছিল শোষণের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকারের জন্য, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য।
তো শান্তিময় নিরাপদ আবাসভূমির জন্য আমরা সেটা চাই। আজকে গ্রামের মানুষ যারা ঢাকা শহর থেকে গ্রামে ঈদ করতে গেছে, আপনি দেখবেন যে যানজট বিশাল। আজকে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না স্মার্ট বাংলাদেশ সহ। আজকে কিন্তু একটা শ্রেণীর খুব শৌখিন শ্রেণীর কাছে বোধহয় ট্রেনের টিকিটগুলো চলে যাচ্ছে, সাধারণ শ্রেণীর মানুষের টিকিট ঠিক মতো পাচ্ছে না। নানানভাবে কিন্তু যানজট আজকে এই যে ফ্লাইওভার আপনার এই যে মেট্রো করেছে, তারপরে আমরা দেখছি যানজটে ভরা আজকে ঢাকা শহর। তাহলে এগুলো পদ্মা সেতু করেছে, সরকার বলবে জনগণের টাকায় করেছে, জনগণের ট্যাক্সের টাকায়, বলে যে বাংলাদেশের টাকা করেছে, তো অন্যগুলো তো বাংলাদেশের টাকা করতে পারেন নাই। এগুলো বলার লাভ নাই। আমাদের দেশে 2008 সালে আপনি জানেন ভালো করে যে 14,000 টাকা মাথা পিছু ঋণ ছিল, আজকে 1.5 লাখ টাকা ছাড়িয়েছে। এটা কীভাবে ইয়ে করবে? যে শিশুটা জন্ম নিবে আজকে, সে 1.5 লাখ টাকা ঋণ নিয়ে তারপরে জন্ম নিতে হবে তাকে। এই দেশ আমরা চাই না। এখন আমাকে হলো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিকে রাজনীতিবিদকে দিয়ে করাতে হবে। যারা রাজনীতিবিদ তাদেরকে সম্মান দিতে হবে। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, আপনি ওই যে এমকানা সাহেব মারা গেছে মিথ্যা মামলা নিয়ে, এমকানা সাহেবরা কি এই যে ময়লা ট্রাক পড়াইছিল, ময়লা ট্রাকে আগুন দিয়েছিল? তরিকুল ইসলাম সাহেবরা মারা গেছে, দেরুল সাহেবরা মারা গেছে এই মিথ্যা মামলা নিয়ে। বেগম খালেদা জিয়া আজও মিথ্যা মামলা কিন্তু মুক্ত নন। এইভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনীতিবিদকে হেয় করা ঠিক না। সে কারণে কী হয়, রাজনীতি থেকে মানুষ বিমুখ হয়ে যায়। তো বিমুখ হলে কার লাভ? দেশের ক্ষতি। আওয়ামী লীগের কী লাভ? আওয়ামী লীগের তো রাজনীতিবিদরা নাই। আজকে আমির হোসেন আমুকে জিজ্ঞেস করেন, তোফায়েল আহমেদ সাহেবকে জিজ্ঞেস করেন, রাজনীতি কত কঠিন করে দিয়েছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী। ভাই আমি বলতে চাই যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার টপিকটা হচ্ছে খুব উন্নত মানের, খুব যুক্তিসঙ্গত। আজকে ছাত্র রাজনীতি না থাকলে জাতীয় রাজনীতি হবে না, কিন্তু ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতির সাথে দলীয় অঙ্গর চেয়ে সহযোগী অঙ্গ সংগঠনে নিয়ে আসছে। এখন জাতীয় রাজনীতি আওয়ামী লীগের যে চিত্র, এই যে বেসিক ব্যাংক লুট করলো, এই যে আব্দুল হাই সাহেবদেরকে দিয়ে ব্যাংকগুলোকে যে পরিস্থিতি, আজকে ছাত্র রাজনীতির ঠিক একই অবস্থা। ছাত্র নেতাদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় ছাত্রলীগের। আজকে ওরা দর্শনের ঘটনা আসে, আজকে আপনার মতো মেধাবী ছাত্রকে প্রাণহানি দিতে হয়। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন, আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা ভর্তি হতে ভয় পায়। কিন্তু আমার বক্তব্য বললো, তারপর তারা এখানে মেধার বিকাশ, সেখানে ভর্তি হবে, পড়াশোনা করবে। পড়াশোনা করে তারা দেশে গবেষণা করবে, বাইরে যাবে। আপনি তাদেরকে পড়াশোনা করতে দিবেন না, জোর করে তাকে রাজনীতি করবেন। রাজনীতি ছাত্ররা তো ইচ্ছে করে রাজনীতি করতো এক সময়। ছাত্র সংসদ থাকবে, ছাত্র নেতৃত্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, সাহিত্য সংস্কৃতি সব কিছু থাকবে, ছাত্রদের মেধার বিকাশ ঘটবে, সেখানে সৃজনশীলতা থাকবে, সেখান থেকে আজকে ভারতের বন্ধে ক্যাম্পাসগুলো আজকে অপরায়ণ হয়ে গেছে মাদক এবং বারুদে। আমরা এই রাজনীতি চাই না, এই দেশ চাই না। এখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং দেশটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা যদি দেশের মুক্তিযোদ্ধাদের চেতনায় যদি আমরা দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই প্রগতির অগ্রগতির পথে, তাহলে আমাদের সকলকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে ভালোবাসতে হবে, দেশপ্রেম থাকতে হবে এবং এক হয়ে একটা প্ল্যাটফর্মে থেকে যার যার রাজনীতি, যার যার আদর্শ আমরা করবো, কিন্তু আমরা এক রফিক সিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের শান্তি এবং শৃঙ্খলা শেষ করতে চাই।